স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। ডিবিসি নিউজে শুরু হয়েছে ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। আজ সম্প্রচার হবে এই আয়োজনের ৬ষ্ঠ পর্ব। একসময় ছিলেন দুর্ধর্ষ জয়নাল হাজারীর ক্যাডার, সেখান থেকে হয়ে ওঠেন ফেনীর অধিপতি। প্রায় শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক বলে যান আওয়ামী লীগের এমপি নিজামুদ্দিন হাজারী। পতিত সরকারে প্রায় ১৫.৫ বছর শাসন করেছেন গোটা জেলা। প্রভাব ছিল পাশের জেলা নোয়াখালী এবং কুমিল্লাতেও। বালুমহাল থেকে সীমান্তের অবৈধ কারবার কি ছিল না নিজাম হাজারীর কবজায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ত্রাসের ঘরের মতো ভেঙে পড়ে হাজারীর সাম্রাজ্য। নিজামুদ্দিন হাজারী ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যোগ দেন ফেনীর তৎকালীন গডফাদার হিসেবে পরিচিত জয়নাল হাজারীর দলে। এক পর্যায়ে তিনি হয়ে ওঠেন জয়নাল হাজারীর গুরুত্বপূর্ণ ক্যাডার। জয়নাল হাজারীর ক্যাডার নিজাম হাজারী ২০১১ সালে হন ফেনী পৌরসভার মেয়র। পরের বছরই হয়ে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এরপর ঘটে নাটকীয় উত্থান, যেন উড়ে এসে জুড়ে বসে হয়ে যান ফেনীর একক নিয়ন্ত্রণকর্তা। দশম থেকে দ্বাদশ ৩টি জাতীয় নির্বাচনে হয়েছেন ফেনী ২ আসনের সংসদ সদস্য। ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় গোটা জেলায় ছিল তার একক আধিপত্য। অনুগত ক্যাডারদের বানিয়েছেন জনপ্রতিনিধি। কি নেই নিজাম হাজারীর নিয়ন্ত্রণে? অবৈধ বালুমহাল, দরপত্র বাণিজ্য, পরিবহন ও চাঁদাবাজি সহ ফেনী চলত তার আঙুলের ইশারায়। আর্ট ফাউন্ডেশনে ৩ কোটি টাকার কোনো হদিস নাই, ডায়াবেটিসে ৫ কোটি টাকার কোনো হদিস নাই, বিশেষ করে ক্রীড়া সংস্থার গড়লই এখানে ৩ কোটি টাকার কোনো হদিস নাই। এমন কোনো খাত নাই ফেনীতে সে দুর্নীতি করে নাই বা চাঁদাবাজি করে নাই। শহরের মাস্টারপাড়ার এই বাড়িতে থেকেই ১৩ বছর ফেনী শাসন করেছেন নিজাম হাজারী। ৫ই অগস্ট সরকার পতনের দিনও ছিলেন এখানেই। প্রাচীর ঘেরা জৌলুসপূর্ণ এই বাগান বাড়ির মালিক নিজাম হাজারী। ৫ একর জমিতে হেলিপ্যাড, টেনিস কোর্ট, থিয়েটার সহ বাদশাহী জীবনের সব আয়োজন। অভিযোগ আছে এই জমি অনেকটা জোর করেই দখলে নেন নিজাম হাজারী। ১১২ ডিসিশন সম্পত্তি নিয়ে গেছে নিজাম হাজারী। আমাদেরকে বাড়ি থেকে বাইর করে দিব এই ধরনের হুমকি দিছে। ৩ জায়গা আমি বাড়ি করার জন্য লইছিলাম, আমি ৪ কিনারে এরিয়া করে গাছ লাগাইছি, এরপরে এরা দখল করে আছে। এছাড়া শ্মশান দখল করে ১.৫ একর জমিতে নির্মাণ করেছেন গরুর খামার। একই এলাকায় নিজাম হাজারীর রয়েছে ৪টি ৭তলা ভবন এবং ১তলা বিশিষ্ট ১০টি কলোনি। মসজিদ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের নামে সদর উপজেলার বালিগাঁওয়ে নিজাম হাজারী দখল করেন একরের পর একর জমি। স্বজনদের নামে করেছেন এসব প্রতিষ্ঠান। ফসলি জমি, বসতবাড়ি হারিয়ে নিঃস্ব অনেকে। ধানের জমির ভিতরে মাটি বালাই দিচ্ছে রাত্রে ১২টার দিকে। আমি ভয়ে অনেক সময় বাড়িতে আসলে বাজারে উঠতাম না, লুকি দেখতাম। মাটি হেলাই দি কইছে টাকা যদি নেন জায়গা তাইতেন হাতেন। ১৬২ ডিসেম্বর পুরোটা নিয়ে গেছে, সেচ্ছে আমরা কাউকে দিই নাই সম্পদটা। যখন বন্দুক দেখাইছে বাধ্যগত ওই আমরা রেস্ট দিতে বাধ্য হয়েছি। শুধু ফেনী নয়, রাজধানীতে রয়েছে তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। স্ত্রী ও নিজের নামে রয়েছে 2টি লাইটার জাহাজ। এছাড়া স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড নামে আছে রিক্রুটিং এজেন্সি। দুদকের তথ্য অনুযায়ী মালয়েশিয়া শ্রমবাজার কেন্দ্রিক চক্রের অন্যতম হোতা নিজাম হাজারী। এছাড়া মালয়েশিয়া, কানাডা, লন্ডন ও দুবাইয়ে রয়েছে কোটি কোটি টাকার বিনিয়োগ। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর নিজাম হাজারীর সম্পদ বৃদ্ধির হার আঁতকে ওঠার মতো। ২০১৪ সালের হলফনামায় ৩,৫৪ লাখ টাকার অস্থাবর সম্পদ ও ১.৮০ একর জমির তথ্য দেন। দ্বাদশ সংসদ নির্বাচনে তার সম্পদ বেড়েছে কয়েক গুণ। এরই মধ্যে ৮২টি ব্যাংক হিসাবে ৫৪৮ কোটি টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন এবং প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ পেয়ে তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। অনুসন্ধান সংশ্লিষ্টরা মনে করেন বাস্তবে নিজাম হাজারীর সম্পদের পরিমাণ ১,০০০ কোটি টাকার বেশি। ফেনীতে গত ১০ বছরে ডেভেলপমেন্ট ওয়ার্ক প্রায় ৬০,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হয়েছে সকল প্রতিষ্ঠানে। প্রায় ১২,০০০ কোটি টাকা কমিশন নিজাম হাজারীর মাধ্যমে তারা লোপাট করেছে। এই অবৈধ অর্থ উপার্জনের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। ৫ই অগস্ট সরকার পতনের পর নিজাম হাজারীর বাড়িতে হামলা ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। তবে তার আগেই পালিয়ে যান তিনি। তাসের ঘরের মতো ভেঙে পড়ে হাজারীর সাম্রাজ্য। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।
এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে ফেনী থেকে অনলাইনে সরাসরি যুক্ত আছেন দৈনিক ফেনী সময় সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক সুজনের ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। শাহাদাত, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি জানেন দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র ব্যবসা সহ নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন নিজামুদ্দিন হাজারী, যার মধ্যে অন্যতম ছিল ভূমি দখল। দেশ ছাড়ার পর তার কয়েকশো কোটি টাকার বাগান বাড়ি পড়ে আছে, জমি পড়ে আছে। এসব দখলকৃত জমির এখন কি হবে এবং এগুলো পুনরুদ্ধার সম্ভব কিনা? যদি পুনরুদ্ধার সম্ভব হয় তাহলে এগুলো কিভাবে ব্যবহার করা যেতে পারে? ধন্যবাদ ডিবিসির দর্শকদের। আসলে এখানে তো শত শত কোটি টাকার সম্পদ এখন যেভাবে পড়ে আছে, যে জনরোষে তার যে স্নিগ্ধা মহল বিশেষ করে এটা পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে তুলে দেওয়া হয়েছে। এখন সেখানে কেউ নেই, তার অবস্থা মানে বাড়িটা আমরা ইতিমধ্যে জেনেছি যে সেখানে একজন নিরাপত্তা রক্ষী বাড়িটা দেখাশোনা করছেন। তবে আমরা মনে করছি যে এখানে যে জমিগুলো তার পৈতৃক সামান্য জমি ছাড়া বাদ বাকি যেগুলো অবৈধভাবে দখল করে নেওয়া হয়েছে বা অন্যদের থেকে জবরদখল করে নেওয়া হয়েছে, এগুলো যে ব্যক্তি মালিকানাধীন যাদের জায়গা তাদেরকে তো অবশ্যই তাদেরকে এই জায়গা ফিরিয়ে দেওয়া উচিত। আর তার যে অবৈধ যে সকল সম্পদ রয়েছে এগুলো আমরা মনে করি যে রাষ্ট্র বাজেয়াপ্ত করে সেখানে এটা রাষ্ট্রীয় কাজে এটা ব্যবহার করা যায়। সেটা আমাদের এখানকার জেলা শহরের সেখানে একটা পার্ক করা যেতে পারে, সেখানে কোনো ধরনের অন্য যে কোনো সরকারি স্থাপনা সেখানে করা যেতে পারে, যেটা হচ্ছে জনকল্যাণে ব্যবহার করার জন্য এই ধরনের কোনো উদ্যোগ সরকার নিতে পারে বলে আমরা মনে করি। এর পাশাপাশি যেটা হচ্ছে যে বালিগাঁওতে যে তার আরেকটা যে সাম্রাজ্য, সেখানে যে স্কুল কলেজ বা মসজিদ করার নামে সেখানে যে শত শত একর জায়গা ইতিমধ্যে দখল করে নিয়েছে, সেটার ব্যাপারেও আমরা একই রকম মনে করব যে যেটা যেহেতু এবং রাষ্ট্রীয় টাকা ব্যয় করে সেটা মূলত সেখানে গড়ে তোলা হচ্ছে, যে তার পরিবারের নামে তার স্ত্রীর নামে সেখানে মসজিদ করা হচ্ছে, তার মা বাবার নামে সেখানে একটা পলিটেকনিক ইনস্টিটিউট সেখানে করা হচ্ছে। আমরা মনে করছি যে এই যে টাকাগুলো সেখানকার সম্পূর্ণ টাকাটা হচ্ছে জেলা পরিষদের, যে এই যে জেলা পরিষদের টাকায় গড়ে তোলা যে প্রতিষ্ঠান, এটা অবশ্যই সরকারি সম্পদ হিসাবে এটা জনকল্যাণে এটা ব্যবহার করা উচিত। এখানে আর তাদের নাম আর আমরা মনে করছি যে এখানে আর তাদের নামে এটা হতে পারে না। আচ্ছা, বলা হচ্ছে সরকার পতনের পর নিজাম হাজারী ভারত হয়ে দুবাই অবস্থান করছেন। এর সত্যতা কতটুকু আপনি আমাদের জানাবেন, পাশাপাশি জানাবেন যে তাকে আইনের আওতায় আনতে কি কোনো ধরনের তৎপরতা আছে কিনা প্রশাসনের? আমরাও ইতিমধ্যে একইভাবে শুনেছি যে তিনি কেউ বলছেন ভারতে আছেন, কেউ বলছেন দুবাই অথবা নেপাল। অবশ্য আমরা বেশিরভাগ সূত্রে আমাদেরকে বলছে যে তিনি সপরিবারেই ভারতে অবস্থান করছেন, এবং ইতিমধ্যে একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে তিনি ভারতের কোনো একটি মার্কেটে তার স্ত্রী এবং সন্তান সহ তাকে দেখা গেছে। সেই হিসাবে অনেকে মনে করছেন যে তিনি ভারতে অবস্থান করতে পারেন। তবে আমাদের ফেনী থেকে যারা ইতিমধ্যে পালিয়ে গেছেন তাদের অধিকাংশই তারা ভারতে অবস্থান করছেন, এবং তার অনুসারীদের মধ্যে কয়েকজন দুবাইতে এবং অন্যান্য দেশেও ইতিমধ্যে কেউ কেউ পালিয়ে গেছেন বলে আমরা জেনেছি। আমরা মনে করছি যে ভারতে, তবে সেক্ষেত্রে সরকারের যে তৎপরতা, আমরা পুলিশের বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করছেন যে তার অবস্থানটা নিশ্চিত হওয়ার জন্য। ইতিমধ্যে তার অনেক অনুসারী গ্রেপ্তার হয়েছেন, আইনের আওতায় এসেছেন। তবে এখানকার বিশেষ করে 4 আগস্টে যে গণহত্যা ফেনীর মহিপালে হয়েছে, সেখানে যে আমাদের 9 জন ছাত্র নির্মমভাবে ছাত্র জনতা খুন হয়েছে এবং অসংখ্য আহত হয়েছে, ওই ঘটনায় জড়িত এখনো আসলে যারা শীর্ষস্থানীয় ছিল তারা এখনো তেমন কেউ গ্রেপ্তার হননি। এবং সেখানে যে অস্ত্র ব্যবহার হয়েছে আমরা দেখেছি যে বৈধ এবং অবৈধ, অর্থাৎ বৈধ অস্ত্র বলতে নিজাম হাজারী অনুসারীদের অনেকের মধ্যেই বৈধ অস্ত্রের লাইসেন্স ছিল, সেই সুবাদে তারা ওই সকল বৈধ অস্ত্রগুলো এই ধরনের বিভিন্ন আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে, তারা বেআইনি কাজে তারা ব্যবহার করেছেন। ওই দিনেও পুলিশ ইতিমধ্যে বা আইনশৃঙ্খলা বাহিনী তারা নিশ্চিত হয়েছে যে এই দিনের ঘটনায়, যে মহিপালের গণহত্যার ঘটনায়ও সেখানে অনেক বৈধ অস্ত্র ব্যবহার হয়েছে। এখন আমাদের কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, যে কারণে এখানকার ফেনীবাসীর সবার দাবি হচ্ছে একদিকে গণহত্যায় যারা জড়িত ছিলেন
অতীত সময়ে যারা এখানকার দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত ছিলেন, যারা লুটপাটে জড়িত ছিলেন, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা, আর এবং যে এই যে অবৈধ অস্ত্র, এখানে যে অস্ত্র ভান্ডার, এই অস্ত্র ভান্ডার খুব দ্রুত যাতে করে আইনশৃঙ্খলা বাহিনী এটা উদ্ধার করেন। জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাংবিধানিক যে কোনো পরিবর্তন সংসদের বাইরে হওয়ার কোনো সুযোগ নেই বলছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সংসদ সদস্যদের বয়স কমানোর সুপারিশ নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজের বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন নেতারা। তাদের মতে ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তন করবেন। সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানো দরকার। সংসদ সদস্য হতে বয়স নির্ধারিত হয়েছে, আমরা মনে করি যে এটা আসলে কমানো দরকার। সংসদে তরুণ নেতৃত্ব বাড়াতে বয়সসীমা শিথিল করার এমন প্রস্তাবের কথা জানান সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। এরপরই নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। নির্বাচনের তারিখ এবং দিনক্ষণ সম্পর্কে সরকারের ঘোষণাটা সুস্পষ্ট হওয়া উচিত। যেভাবে উনি একটা বলেছেন, ওনার প্রেস সেক্রেটারি যেভাবে বলেছেন, এটা পরিষ্কার হয়নি, সুস্পষ্ট হয়নি। এই জন্য নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে সরকারের রোডম্যাপটা, আইডিয়াটা পরিষ্কার করা উচিত। তবে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে আসলে সিরিয়াস কোনো আলোচনা এখনো পর্যন্ত সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর নেই। তারা চিন্তা করতে পারেন, কিছু প্রস্তাবনাও তারা হাজির করতে পারেন, বা আমার বিভিন্ন ক্ষেত্রে ধরুন সংবিধান কমিশন বা নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিশন, বিভিন্ন কমিশন তার রিপোর্টও তারা হাজির করতে পারেন, কিন্তু সিদ্ধান্ত নেবার তো এককভাবে সিদ্ধান্ত নেবার কোনো সুযোগ নেই। আর বিএনপি বলছে সাংবিধানিক পরিবর্তন সংসদের বাইরে হওয়ার সুযোগ নেই। যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানার জন্য। তাদের মতামতের পরিপ্রেক্ষিতে সংসদ হবে, সরকার হবে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে। জনগণের নির্বাচিত সংসদের মাধ্যমে যে সাংবিধানিক পরিবর্তন হতে হবে, এর বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ সদস্য হতে হলে বাংলাদেশের নাগরিক ও বয়স 25-এর ঊর্ধ্বে হতে হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যুক্ত আছেন স্টাফ রিপোর্টার সাব্বির রোজ। আমরা কথা বলবো তার সাথে। সাব্বির, অন্তর্বর্তী সরকার আসার পর থেকে রাষ্ট্র সংস্কারে 11টি কমিশন গঠন করা হলেও সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান। ডক্টর আলী রিয়াজ এরই মধ্যে তরুণ নেতৃত্ব আনতে সংসদ সদস্যদের বয়স কমানোর একটা সুপারিশ নিয়ে সংবিধান সংস্কারের কথা বলেছেন। তার আসলে কতটুকু বাস্তবায়ন সম্ভব আমাদের জানাবেন। অশেষ ধন্যবাদ দিশা। আপনি জানেন সম্প্রতি সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ সংসদ সদস্যদের যে ন্যূনতম বয়স রয়েছে বা যে যোগ্যতা রয়েছে সংবিধানের 66 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ন্যূনতম বয়স 25 বছর এবং বাংলাদেশের নাগরিক হতে হবে। পাশাপাশি কিছু অযোগ্যতার বিষয় সেখানে রয়েছে। তো আলী রিয়াজের ভাষ্যমতে তিনি এটি শিথিল করার একটি প্রস্তাবনা বা সুপারিশমালা সরকারের কাছে দিবেন। তো সেই প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলগুলো যেটি বলছে যে এই ধরনের আনুষ্ঠানিক প্রস্তাব তাদের কাছে এখন পর্যন্ত আসেন নাই, এবং সাইফুল হক যিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক, উনি বলেছেন যে এই ধরনের আলোচনা তাদের সাথে হয়নি, কিন্তু এই একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংবিধানে যে ন্যূনতম সংসদ সদস্য হওয়ার বয়স যে 25 বছর রয়েছে, এটি বহু দশক ধরে চলে আসছে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে ব্যাপারটি করা হয়েছে। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি রাজনৈতিক দলগুলো যে রয়েছে বা রাষ্ট্রের যে স্টেক হোল্ডারগুলো রয়েছে তাদের সাথে বসে অন্তর্বর্তী সরকার এই ধরনের একটি আলোচনা করবে এবং সবার মতামতের ভিত্তিতে একটি ঐক্যমত তৈরি হওয়ার পরে এই ধরনের যে চিন্তাভাবনা করছে বা এই ধরনের পরিবর্তন সেটি করা যেতে পারে। বিএনপি যেটি বলছে যে সংবিধানের যে বিষয়গুলো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং রাষ্ট্রের সবচেয়ে মূল বিষয়গুলো রয়েছে সংবিধান। তো এই সংবিধান পরিবর্তনের বিষয় সংবিধানের বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। আপনি কিছুক্ষণ আগে শুনলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন। তো সেই ব্যাপারটাতে তারা বলছে যে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা জনগণের ভোটে যারা নির্বাচিত এবং জনগণের কাছে যারা দায়বদ্ধ থাকবে সেই প্রতিনিধিরা সংসদে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, জনগণের ঐক্যমতের ভিত্তিতে তারা যে প্রস্তাবনাগুলো দিবে সেই বিষয়গুলো সংসদেই হবে। তো বয়স কমানোর যে বিষয়টি রয়েছে বিএনপিও বলছে যে এটি সংবিধান
অনুযায়ী হতে হবে এবং সংসদে হতে হবে। সাব্বির, আপনার সুর ধরে বলছে যে বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলো বলছে যে সংবিধান পরিবর্তন হওয়ার সুযোগ নেই সংসদের বাইরে। যদি এমনটি হয় তাহলে আসলে প্রয়োজন অনুযায়ী সংবিধান পরিবর্তনে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? দিশা, এই রাজনৈতিক দলগুলোর মতামতের যে বিষয়টি রয়েছে, যে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের যে বিষয় রয়েছে তার মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী এবং বিভিন্ন মেয়াদে রয়েছে। আপনি জানেন যে হুটহাট বা স্বল্প সময়ে এই ধরনের পরিবর্তন সম্ভব হয় না। তো তারা যেটি আশা ব্যক্ত করেছে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে যে যুগপৎ আন্দোলনে, আপনি জানেন গেল যে পতিত সরকারের যে বিপ্লবটি হয়েছে, সেই আন্দোলনে যে দলগুলো অংশ নিয়েছে, যুগপৎ আন্দোলনে অংশ নিয়ে সবগুলো দলের সাথে অন্তর্বর্তী সরকার বসে সবার মতামতের ভিত্তিতে তারা কোনো একটা কিছু করতে চায়। এটি হলো বিভিন্ন দলের মতামত। তো তারা আশা ব্যক্ত করছে যে অন্তর্বর্তী সরকার তাদের সাথে বসবে এবং তাদের মতামতের ভিত্তিতেই একটি সিদ্ধান্তে উপনীত হবে। রোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরিস্থিতি বদলালেও বাংলাদেশে থামছে না রোহিঙ্গা অনুপ্রবেশ, তাই তৈরি হচ্ছে নতুন নিরাপত্তা ঝুঁকি। কূটনীতিক উপায় অথবা সামরিক শক্তি যেভাবেই হোক এখনই এই প্রবণতা বন্ধ হতে হবে, এমনটা জানিয়ে নিরাপত্তা এবং অপরাধ বিশ্লেষকরা বলছেন ভূ রাজনৈতিক খেলায় বাংলাদেশ ক্রমেই পিছিয়ে পড়ছে। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন এ নিয়ে এখনই কোনো মন্তব্য নয়। নতুন করে ৬০ থেকে ৮০ হাজার রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে। ১৭ রাখাইন রাজ্যের ১৩টি এখন আরাকান আর্মির দখলে। এখনো ৪ লাখ রোহিঙ্গা অপেক্ষা করছে রাখাইনে। যে কোনো মুহূর্তে শঙ্কা রয়েছে তাদের বাংলাদেশে ঢুকে পড়ার। এখন মানুষ এখন আরকান যে নাকি ২৭১ কিলোমিটার যে জায়গা আছে ইয়ান বাংলাদেশ বর্ডারত ইয়ান মধ্যে এখন আরকান আর্মির দখল গিয়ে মগবাগিয়ে গরু তো গুলি ফায়ার করছে, গুলি ফায়ার করে আরে ডরাইয়ারা আর নিউলিতে আছে ঘর। এরই মধ্যে ১৯ ডিসেম্বর মিয়ানমারের চলমান সংকট নিয়ে ৬ দেশ বৈঠক করেছে ব্যাংককে। বাংলাদেশ, চীন, ভারত, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে রোহিঙ্গা নিয়ে কিছুই বলেনি বন্ধুরাষ্ট্র ভারত ও চীন। ভূরাজনৈতিক এই খেলায় বাংলাদেশ আগেও কূটনীতিকভাবে অসফল হয়েছে, এখনো পরিস্থিতি বদলায়নি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলাম। বলি আমাদের ভূরাজনীতির প্রেক্ষাপট কিংবা আমাদের সীমানা বা সার্বভৌমত্বের যে প্রশ্ন ভৌগোলিক অর্থে, তার জন্য নতুন করে থ্রেট তৈরি হচ্ছে। এই জায়গাতে বাংলাদেশ কতটা মানবিক থাকবে নাকি কূটনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়মতান্ত্রিকভাবে বিষয়টিকে মোকাবেলা করবে, এটি রাষ্ট্রীয়ভাবে কিন্তু এখন আমাদের ভেবে দেখা প্রয়োজন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন সামরিক শক্তি প্রদর্শন হবে কিনা সেই সিদ্ধান্তের জন্য আরও একটু অপেক্ষা করতে হবে। তবে ভূরাজনৈতিক রাজনীতির অংশ কিনা এই রোহিঙ্গা অনুপ্রবেশ, সে ব্যাপারে কোনো মন্তব্য করতে নারাজ মুখপাত্র রফিকুল আলম। মিলিটারি রিইনফোর্সমেন্ট, এই উত্তরটা দেওয়ার জন্য আমার মনে হয় যে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, কারণ আজকে একটা উচ্চ পর্যায়ের সভা ছিল। এই উচ্চ পর্যায়ের সভাতে কি সিদ্ধান্ত হয়েছে আই এম নট প্রিভি টু দ্যাট। এটা জানার পরে তারপরে আমি বলতে পারবো। সহজ উত্তর দেই, নো কমেন্ট। বাংলাদেশ এই মুহূর্তে কার সাথে আলোচনা করবে, আরাকান আর্মি না সেখানকার সামরিক সরকার, এই বিষয়েও রয়ে গেছে ধোঁয়াশা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইশরাত জাহান উর্মি। উর্মি, এত বিপুল সংখ্যক রোহিঙ্গা আসলে কিভাবে ঢুকছে বাংলাদেশে এবং এই অনুপ্রবেশ বন্ধে সরকার কি উদ্যোগ নিচ্ছে? বিপুল সংখ্যক যেই বিষয়টি আপনি বলছেন আসলেই বিপুল সংখ্যক, কারণ ৬০,০০০ বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা, আর কায়রোতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন ৮০,০০০, অর্থাৎ এটা ৬০ থেকে ৮০,০০০ গত কিছুদিনে ঢুকে গেছে বাংলাদেশে। অর্থাৎ এর আগে তো ছিলই, সেই সাথে এখন আরও ৮০,০০০-এর মতো রোহিঙ্গা ঢুকেছে এবং এখনও ৩৭,০০০ রোহিঙ্গা বলা হচ্ছে। সংখ্যাটি যাচাই করা তো আমাদের পক্ষে সম্ভব নয় একেবারে সংখ্যা ধরে ধরে, কিন্তু এরকম বিপুল সংখ্যক কিন্তু এখনও সীমান্তে অপেক্ষা করছে। এবং যেটি কালকে মুখপাত্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে
কখন তারা আনসেফ ফিল করবে বা অনিরাপদ বোধ করবেন এবং ঢুকে পড়বেন সীমান্ত দিয়ে বাংলাদেশে, সেটি তো আসলে বলা যাচ্ছে না। এখন বাংলাদেশ কি করছে সেই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, তাহলে আমরা তো আসলে সবসময় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সবসময় তথ্য পাই, সবসময় বলা হয় যে যা যা করা দরকার তাই করছেন। এখন একটি বিষয় হচ্ছে যে এখানে দেখেন কিছুদিন আগে মাত্র 19শে ডিসেম্বর 6 দেশ এই মিয়ানমারের এই ঘটনা নিয়ে বা মিয়ানমারের যেই বর্তমানে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি নিয়ে ব্যাংককে মিয়ানমার পরিস্থিতি নিয়ে একটি বৈঠক হয়েছে, যেখানে 6 দেশের যেই পররাষ্ট্রমন্ত্রী তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ছাড়া ছিল মিয়ানমার, চীন, লাওস, থাইল্যান্ড এবং ভারত। খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বৈঠকে, যদিও ঠিক বৈঠকের আগে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সৌজন্য সাক্ষাৎ করে বলেছেন যে আমরা আপনাদের পাশে আছি, যথেষ্ট আন্তরিকতা তারা দেখিয়েছেন। কিন্তু এই বৈঠকে তারা কিন্তু কোনো শব্দ এই বিষয়ে খরচ করেননি। এই তথ্য নিশ্চয়ই আপনি পত্রিকায় পড়েছেন এবং আমার যেই প্রতিবেদনটি আপনি দেখালেন সেখানেও রয়েছে সেটি। এবং শুধু যে চীন বলেনি, ভারতেরও একই অবস্থা, তারা কেউই কিন্তু এই বিষয়ে একটি শব্দ এই মুহূর্তে বলছে না। আচ্ছা উর্মি, আপনি বৈঠকের বিষয়ে বলছিলেন যে বৈঠকে চীন, ভারত বাংলাদেশে মিয়ানমারের অনুপ্রবেশ নিয়ে কোনো কথা বলেনি। সেক্ষেত্রে বাংলাদেশ যদি মিয়ানমারের কর্তৃপক্ষের সাথে কথা বলতে চায় তাহলে আসলে কোন কর্তৃপক্ষের সাথে কথা বলবে? আপনি জানেন যে রাখাইন যে রাজ্য সেটি আসলে আরাকান আর্মির দখলে রয়েছে, অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে জান্তা বাহিনী। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের কর্তৃপক্ষ যদি কথা বলতে চায় কার সাথে কথা বলবে? এটাই সব থেকে আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নন স্টেট অ্যাক্টর বলছেন পররাষ্ট্র উপদেষ্টা আরাকান আর্মি বা AA যে দলটি, এদেরকে বলছেন যে এই আসলে আমাদের কূটনৈতিক সম্পর্ক তো নেপিদোর সাথে, তো আমরা কি করে আসলে একটা বিদ্রোহী বাহিনীর সাথে বৈঠকে বসতে পারি? কিন্তু এছাড়া উপায় বা কি? কারণ ওই সীমান্ত পুরোটাই তাদের দখলে, সীমান্ত পুরোটা আরাকান আর্মি তারা নিয়েছে। এখন আমরা আসলে কি করতে পারি? আমরা কি নেপিদোর সঙ্গে কূটনৈতিক আলোচনায় যাব? কূটনৈতিক আলোচনায় তো আসলে খুব একটা লাভ হয় না। বছরের পর বছর ধরে আমরা জাতিসংঘকে ইনভলভ করেছি, আমরা সব বড় বড় যে সমস্ত দেশ রয়েছে যারা প্রভাবশালী দেশ তাদেরকে আমরা যুক্ত করেছি, কিন্তু কূটনৈতিক কী লাভ হয়েছে তাতে? আমরা এখান থেকে আলাদা করে তাদেরকে ভাষান্তরে নিয়ে গেছি, দিন দিন রোহিঙ্গাদের জন্য সহায়তা কমছে, খাদ্য সহায়তা থেকে সব কিছু, এই বিশাল বোঝা ভার আমরা বহন করছি। এখন এই প্রশ্নটি আমাদেরকে করতে হবে এবং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আলোচনাটা আসলে কার সাথে করব। আমরা কি আরাকান আর্মির সাথে আলোচনা করব নাকি নেপিদোর সাথে কূটনৈতিক উপায়ে যাব? এটি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নটিকে সামনে রেখেই আসলে আমাদের এখন এগোতে হবে যদি এই সমস্যার সমাধান করতে হয়। পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যেই বলে দিয়েছেন ওই বৈঠকে, ব্যাংককের বৈঠকে মিয়ানমারকে, যে তোমাদেরকে ঠিক করতে হবে তোমরা কোন উপায়ে এই সমস্যার সমাধান করবে। কিন্তু তারা তো আসলে সমস্যার সমাধান করে না। আমাদেরকে আসলে এখন ভাবতে হবে যে আমরা কিভাবে, কার সাথে, এর সাথে আলোচনা করব নাকি নেপিদোর সাথে আলোচনা করব। উর্মি, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফান ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে হত্যা করেন। পরে তথ্য ফাঁসের ভয়ে বাকি 6 জনকে হত্যা করেন। তিনি একাই এই ঘটনার সাথে যুক্ত। তাকে গ্রেপ্তারের পর দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এদিকে ইরফানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর মাঝেরচর এলাকায় নোঙর করা MV আল বাকেরা কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত আরও 2 জনের মৃত্যু হয় হাসপাতালে। এ ঘটনায় মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে আকাশ মণ্ডল ইরফানকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় ইরফানের ব্যবহার করা মোবাইল, ঘুমের ওষুধ, নিহতদের ব্যবহার করা মোবাইল, ব্যাগ, রক্তমাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস জব্দ করা হয়। বেতন ভাতা ও ছুটি নিয়ে ক্ষোভের জেরে জাহাজের মাস্টার সহ 7 জনকে হত্যা করে ইরফান। কেন হত্যা করেছি তাদের কি জানাইছি? এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে, দুর্নীতি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে, বকাচকা করতেছে, গাদা মতো খাটাচ্ছে,
তাই কোনো প্রতিবাদ আপনারা করছেন না। তা তারা আমার বলে কি সব জায়গায় একরকমই, তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামা দেবে, নামা দিয়ে এত মগের মূল্য বলেই নামা দেওয়া হয়ে গেল। আমি বাদে 8 জন, তাদের গমের বড়ি খাওয়াইছি আমি, বাদে ওই তরকারির মধ্যে মিশিয়ে গমের বড়ি খাওয়াই। আমি চাইনিজ কুরোল ছিল মাস্টারের কেবিনে, চাইনিজ কুরোল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকার করেছে অভিযুক্ত। জাহাজের কর্মচারীদের সাথে জাহাজের মাস্টারের আচরণ শোভনীয় ছিল না। এই বিষয়টি গ্রেফতারকৃত আসামির মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি করে এবং এই ক্ষোভ থেকে মূলত পরিকল্পনা করে চেতনানাশক ওষুধ মিশিয়ে মাস্টারকে হত্যা করার উদ্দেশ্যেই মূলত সে প্রথমে মাস্টারকে হত্যা করে। মঙ্গলবার হাইমচর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ। ডিবিসি নিউজ ডেস্ক। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে জনপদ। উত্তরের হিমেল হাওয়ায় পঞ্চগড় এবং চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা। ভোর 6টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। বিকেল হতেই জেলায় অনুভূত হচ্ছে শীতের তীব্রতা। এদিকে চুয়াডাঙ্গায় সকাল 6টায় 14.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হয় শ্রমজীবী এবং দিনমজুররা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালেও বেড়েছে শীতজনিত ডায়রিয়া এবং নিউমোনিয়া রোগী। এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা বিভাগে জানুয়ারির প্রথম সপ্তাহে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জানুয়ারির প্রথম সপ্তাহের দিকেই উত্তরের যে বিভাগগুলো রয়েছে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ, সেই সাথে খুলনা বিভাগের কিছু কিছু জেলার উপর দিয়ে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।